রাজনৈতিক দলের বিচারের বিধান যুক্ত করে ট্রাইব্যুনাল আইন সংশোধনের গেজেট প্রকাশ, স্বাগত বিএনপি। সরকারি আদেশ জারির পরই আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত, জানালেন নির্বাচন কমিশন সচিব। আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেয়া কর্মীদের নিয়ে বিপাকে ট্রাইব্যুনাল, আমলাতান্ত্রিক জটিলতায় হচ্ছে না বদলি। ৮ জেলায় তীব্র তাপপ্রবাহ, ঢাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার থেকে বৃষ্টির পূর্বাভাস। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছে আমি রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত খবর। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত রাজনৈতিক দল কিংবা তার কোনো অঙ্গ সংগঠনের বিচার করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপরাধ প্রমাণ হলে দল নিষিদ্ধ, নিবন্ধন বাতিল ও সম্পদ বাজেয়াপ্ত সহ নানা শাস্তি দিতে পারবে আদালত। ট্রাইব্যুনালে আইনে এ সংক্রান্ত বিধান যুক্ত করে অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে সরকার। আইনে আগে থেকে বিচারের জন্য অর্গানাইজেশন কিংবা সংগঠন উল্লেখ থাকলেও এর ব্যাখ্যা ও শাস্তি নির্ধারণ ছিল না। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এই আইনের সংশোধন করা হলো। সংশোধনীতে বলা হয়েছে, সংগঠন বলতে কোনো রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি মানবতা বিরোধী অপরাধে জড়িত বলে ট্রাইব্যুনাল প্রমাণ পায়, তাহলে ওই দল বা সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধন বা রেজিস্ট্রেশন বাতিল করতে পারবে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, আমরা অনেকদিন থেকে এই রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি শুনে আসছিলাম, অবশেষে আওয়ামী লীগ বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ হয়েছে তাদের কার্যক্রম। তো আসলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে এই শাস্তি এখন দিতে পারবে, সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত জানাবেন যে এতে আসলে কি প্রভাব পড়বে। যে রাকিব, ধন্যবাদ আপনাকে। দেখুন, আজকে এমন এক সময় এই গেজেট প্রকাশ হলো, তার দুদিন আগে থেকে আপনি জানেন যে প্রধান যে উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলন হয়েছে, শাহবাগ অবরোধ হয়েছে, এবং গতকালকে আইন উপদেষ্টা তিনি কিন্তু স্পষ্টতই বলেছেন যে এই দাবির প্রেক্ষিতে রাজনৈতিক দলের বিচারের জন্য এটিকে সংশোধন আনা হলো। এখানে সংশোধনটা যেমনটা খবরে বলছিলেন যে ব্যাখ্যাগুলো যুক্ত করা হয়েছে, কিন্তু অর্গানাইজেশন শব্দটা কিন্তু আগে থেকেই ছিল। অনেকেই ব্যাখ্যা করছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আসলে রাজনৈতিক দলের বিচারের সুযোগ নেই, কিন্তু আসলে সেটি না, বিচারের সুযোগ আগে থেকেই ছিল, এখন আরও স্পষ্ট হলো। এবং এমন সময় এই গেজেটটি প্রকাশ হলো আরও গুরুত্বপূর্ণ এই কারণে, আগামীকালকে মানবতা বিরোধী অপরাধের যেই একেবারে স্পেশাল মামলা যেটি বা 1 নম্বর মামলা, যেটি এখন পর্যন্ত 24টি মামলা হয়েছে, তার মধ্যে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ, সেই মামলার তদন্ত প্রতিবেদন আগামীকালকে প্রসিকিউশনের হাতে দাখিল করা হবে। এই মুহূর্তে কিছুক্ষণ আগের যে আপডেট আমি নিচ্ছিলাম, যে ধানমন্ডিতে, অর্থাৎ এই তদন্ত সংস্থার এই ট্রাইব্যুনালের মূলত তো 3টি পার্ট, একটি হচ্ছে তদন্ত সংস্থা, একটি হচ্ছে প্রসিকিউশন, আরেকটি হচ্ছে ট্রাইব্যুনাল। তো সেখানে তদন্ত সংস্থার কার্যক্রম চলে ধানমন্ডিতে, সেই কার্যালয়ে এই মুহূর্তে প্রসিকিউটররা অনেকে বৈঠকে আছেন, সর্বশেষ যে কার্যক্রম সেগুলো তারা করছেন, তদন্ত সংস্থা তো আছেই। আগামীকালকে শেখ হাসিনার কিন্তু পুরো প্রতিবেদন চলে আসবে, তিনি প্রধান নির্দেশদাতা হিসেবে কি করেছেন এবং তিনি যা কিছু করেছেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ প্রমাণ হবে বা যে সমস্ত অপরাধ প্রমাণ হবে, তার একটা বড় দায় কিন্তু সেইভাবে উঠে আসবে যে তিনি আওয়ামী লীগকে দল হিসেবে ব্যবহার করে সেই দলের প্রধান হিসেবে সাংগঠনিকভাবে কি অপরাধ করেছেন। একটা বিষয় বলে রাখি যে এখন পর্যন্ত প্রায় 350-র মতো যে অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সবগুলো অভিযোগের ভেতরেই কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে কি করেছে, দল হিসেবে অমুককে ব্যবহার করেছে, দল হিসেবে সংগঠন কিভাবে কাজে লেগেছে, সেই বিষয়গুলো আছে। একই সাথে বেশ কিছু প্রতিবেদনে বেশ কিছু অভিযোগকে সরাসরি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিচার চাওয়া হয়েছে। তো যেহেতু আপনি যেমনটা জিজ্ঞেস করছিলেন যে এই আইন সংশোধনের ফলে এখন যেটি হলো, ট্রাইব্যুনালে যখনই প্রতীয়মান হবে যে আওয়ামী লীগ দল হিসেবে তারা আসলে অপরাধী প্রমাণিত হবে, তার পরপরই কিন্তু ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম নিতে পারবে এবং সবচেয়ে শাস্তির যে বিষয়টি এসেছে, নিষিদ্ধও করতে পারবে, স্থগিত করতে পারবে তাদের লাইসেন্স, তাদের রেজিস্ট্রেশন বাতিলও করতে পারবে। ট্রাইব্যুনাল আইন সংশোধন নিয়ে বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। সরকার আদেশ জারির পর আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সকালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে টেলিফোনে এ তথ্য জানিয়েছে ইসি সচিব আখতার আহমেদ। এর আগে রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবির মুখে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত সংগঠনটির সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এমনকি সাইবার স্পেসেও নিষিদ্ধ করা হয়েছে দলটির কার্যক্রম। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হলে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি এবং আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারাবে দলটি। আমাদের তো আগে আদেশটা পেতে হবে, আদেশ হলে আমরা সেই মোতাবেক যেভাবে আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা তো নিতে হবে, এটা তো ব্যতিক্রম করার তো কোনো সুযোগ নেই। এসি কাগজ পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর পল্লবী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। জনাব জেসমিন টুলি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে যেটি জানতে চাই যে আওয়ামী লীগের নিবন্ধন ইস্যুতে ইসিকে এখন কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে? প্রথমত ইসিকে অপেক্ষা করতে হবে যে সরকারি যে আদেশ জারি হওয়া, আদেশে আসলে কি ধরনের কথা বলা আছে বিজ্ঞপ্তিতে। যদি সরকারি আদেশে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ এরকম কোনো কথা, তাহলে যদি কোনো রাজনৈতিক দলকে সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়, তাহলে নির্বাচন কমিশনের সাথে যে রাজনৈতিক দল নিবন্ধিত আছে সে নিবন্ধন বাতিল হবে। এটা গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 আছে। যদি এমন হয় যে সরকার এই মুহূর্তে যে তাদের রাজনৈতিক দলের সমস্ত কার্যক্রম বন্ধ করা, স্থগিত করা বা নিষিদ্ধ করে, যে কোনো রাজনৈতিক দল যে ধরনের কার্যক্রমটা করে রাজনৈতিক দলের জন্য, তা সেগুলো সমস্ত কার্যক্রম স্থগিত করা অথবা বাতিল করা অথবা নিষিদ্ধ করা, তাহলে কমিশন যেটা করবে যে কমিশনের কাছে যে তাদের যে রেজিস্ট্রেশন আছে এই রেজিস্ট্রেশনটা মূলত করা হয় কি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, এবং যে রাজনৈতিক দল হিসাবে কিছু সুবিধা কমিশনের কাছ থেকে পায়, এই জন্য রেজিস্ট্রেশনটা। এরকম ক্ষেত্রে দেখা যাবে যে তাদের রেজিস্ট্রেশনটা সরকারের ওই আদেশ উল্লেখ করে যে এত নম্বর আদেশে সরকার যেহেতু তাদের কার্যক্রম সমস্ত নিষিদ্ধ করেছে, অতএব তাদের এই রেজিস্ট্রেশন তাদের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ওই কার্যক্রম স্থগিত থাকবে। তার প্রেক্ষিতে কি হবে যে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা বাড়িত হয়ে যাবে, যেহেতু তার রেজিস্ট্রেশনটাও স্থগিত করে দেওয়া হচ্ছে অথবা বাতিল করা তখনই সম্ভব যখন রাজনৈতিক দল হিসাবে যদি সরকার আওয়ামী লীগকে বাতিল করে, তখন নির্বাচন কমিশন রেজিস্ট্রেশন বাতিল করতে পারবে। যদি রাজনৈতিক দল হিসেবে যদি না বাতিল করে যে রাজনৈতিক দল হিসাবে, তাহলে কিন্তু নিবন্ধনটা বাতিল করতে পারবে না, কিন্তু নিবন্ধনের কার্যক্রম মানে নিবন্ধনের ফলে যে সমস্ত সুযোগ সুবিধা একটা রাজনৈতিক দল পায় নির্বাচনে অংশগ্রহণ করা, সেগুলো সমস্ত স্থগিত হয়ে থাকবে পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত। ক্ষেত্রে ইসি সরকারি আদেশ পেলে আলোচনা এবং বিশেষত সিদ্ধান্তের জন্য কতটা সময় লাগতে পারে? সরকারি আদেশ পেলে আসলে কমিশন যেটা করবে আদেশটাকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করবে এবং তাদের আইন যে গণপ্রতিনিধিত্ব আদেশ আছে যে আইনের বলে ওই রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে আওয়ামী লীগকে, সে আইনটাকে পর্যালোচনা করবে, বিধিমালা থাকবে, সে অনুযায়ী কার্যক্রম করবে। আসলে এখানে মূলত নির্ভর করবে যে সরকারি আদেশে কি ধরনের ভাষা এখানে ব্যবহার করা হয়েছে, তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস জানতে চাই যে কোনো দলে নিবন্ধন বাতিল প্রক্রিয়া সেই দলের পক্ষ থেকে আপিলের কোনো অবকাশ থাকে কিনা? এই ক্ষেত্রে যেহেতু সরকার করছে, সরকার তার কার্যক্রম নিষিদ্ধ করছে অথবা রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করছে, সেখানে কমিশনের কাছে আপিলের খুব একটা সুযোগ থাকবে। যদি নির্বাচন কমিশন এমন হতো যে গণপ্রতিনিধিত্ব আদেশের কোনো ধারা লঙ্ঘন করেছে, যেমন আছে যে পরপর 2টা নির্বাচনে অংশ না গ্রহণ করলেন নিবন্ধন বাতিল হবে, বা তাদের কাছে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া হয় প্রতি বছর সেগুলো না, যদি নির্বাচনী আইনের কোনো বিধান লঙ্ঘন করে তখন যদি বাতিল করে তখন সেটা একটা আপিলের সুযোগ থাকবে, কিন্তু এই পর্যায়ে আসলে কমিশনের কাছে আপিলের কোনো সুযোগ থাকবে না। জি, এই পর্যায়ে আসলে কমিশনের কাছে আপিলের কোনো সুযোগ থাকছে না, এমনটি বলছেন জনাব জেসমিন টুলি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য। নতুন সংবিধান প্রণয়ন সময় সাপেক্ষ।
72-এর সংবিধানের প্রয়োজনীয় সংশোধন আনা যেতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেছেন, বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, যার কারণে ফ্যাসিবাদ তৈরি হয়। এর আগে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক কোয়ালিশনের মত বিনিময়ে এসব কথা জানান তারা। সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে, ওটা করতে আমার ধারণা 2-3 বছর লাগতে পারে। এই 2-3 বছর কি আমি 72-এর সংবিধান ভঙ্গ করব? এই 2-3 বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে, তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে। যেমন আমরা সবাই জানি প্রধানমন্ত্রীর ক্ষমতা, আর্টিকেল 70। সংবিধানের মধ্যে এমন ব্যবস্থা আছে যেখানে নির্বাহী বিভাগের উপর কোন রকম জবাবদিহিতার ব্যবস্থা নেই, প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এটা অনিবার্য ছিল যে একটা ফ্যাসিবাদী শাসন তৈরি হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসার যে সংশোধন এটা আনা হয়েছে, সেটাকে স্বাগত জানাই। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার নীরব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত শোভাযাত্রায় এ মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক, সবাই দ্রুত নির্বাচন চাইলেও তারা নিরুত্তর। এখন মানুষ ভিন্ন ধরনের সন্দেহ করছে। পরে আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, শেখ হাসিনা ও তার দল শিশু কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার পার্থক্য দেশের সাধারণ মানুষ দেখেছে, তারা বেগম জিয়াকে শ্রদ্ধা করে। পরে রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের প্রতিনিধি আব্দুল হামিদ, তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি। সরকারের শক্তিশালী উপদেষ্টারা থাকা সত্ত্বেও তিনি কিভাবে ব্যাংকক পালিয়ে গেলেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নিশ্চুপ কেন? উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে, আর সবচেয়ে বড় সন্দেহ করলো হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি, যিনি খুনের আসামি, তিনি দেশ ছেড়ে চলে গেলেন। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ জুলাই সনদ বাস্তবায়ন ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগ অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। রাত থেকে কর্মসূচি পালন চলছে। এতে শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে, তবে ছুটির দিন হওয়ায় সড়কে গাড়ির চাপ আজ কম রয়েছে। অবরোধ পালনকারীরা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও হাসপাতালগুলোয় মিলছে না উন্নত চিকিৎসা। 9 মাস পার হয়ে গেলেও হতাহতরা পাননি রাষ্ট্রীয় স্বীকৃতি। আহতদের কথা বলে কেউ কেউ রাজনৈতিক ফায়দা লুটছে বলেও অভিযোগ করেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। বাংলাদেশ যতক্ষণ আছে, বাংলাদেশ যতদিন বাঁচবে, আওয়ামী লীগ বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না। আমরা জুলাই আগস্টের আন্দোলনকারী আহত ও শহীদ পরিবারের সদস্যরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাই। 2 দিন পর পর কেন ওঠে নামি? এটা কি আমরা আমাদের স্বার্থের জন্য নামি, না আসলে আমরা ট্রিটমেন্ট পাই না এটার জন্য? এ বিষয়ে আরো জানাতে শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, শাহবাগে অবরোধের বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? এখানে সকাল থেকে আপনি জানেন যে অবরোধ চলছিল, আসলে মূলত আহত যারা আছেন তারাই অবরোধ করছিল। এখনো তারা স্লোগান মিছিল করে যাচ্ছেন, স্লোগান দিয়ে যাচ্ছেন। আপনি জানেন যে এইখানে আসলে আহতদের মধ্যে আমরা দেখছি এখন এখানে 40-50 জন আহত আছেন এবং তারা এখানে জুলাই মঞ্চ করে এখানে অবস্থান নিচ্ছেন। তাদের দাবি আগের মতোই আছে, 3 দফা দাবির কথা তারা বলছেন। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই সনদে আহত এবং নিহতদের যে স্বীকৃতি, সেই স্বীকৃতি প্রদান করা এবং আহতদের সঠিক চিকিৎসা বা উন্নত চিকিৎসার ব্যবস্থা করা, এইটা হচ্ছে জুলাই ওনারা দাবি করছেন এবং সেই দাবি অনুযায়ী তারা এখানে সকাল থেকে এখানে অবস্থান করছেন। একটু আগে, অর্থাৎ এখন থেকে 40 মিনিট আগে আমরা যতটুকু জেনেছি যে রমনা ডিভিশনের ডিসি মাসুদ আলমের সাথে এইখানে যারা আন্দোলনকারী আছে তারা আলোচনায় বসছেন, একটা গোপন আলোচনায় বসেছেন অথবা তাদেরকে বোঝানোর জন্য আলোচনায় বসেছেন। সেখানে শাহবাগ থানার যে ওসি উনিও ওই আলোচনায় রয়েছেন এবং আমরা যতটুকু জেনেছি যে শাহবাগ ট্রাফিক পুলিশ বক্স
ওইখানে এই আলোচনা চলছে এবং সেই আলোচনায় ওনাদের যারা আলোচনা অংশগ্রহণ করছিল তারা বলছিল যে এখানে তাদেরকে উঠে যাওয়ার জন্য পুলিশের সাথে তারা কথাবার্তা বলছেন। তবে এখানে আলোচনায় যারা আছেন তাদের একজনের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। উনি জানিয়েছেন যে আসলে ওনারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখানে আসলে এটা ছেড়ে যাবেন না। এবং এখানে যারা আছেন যে মঞ্চেও দেখেন আপনারা অনেকে এই তীব্র গরমে টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছেন। এই যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তারা এই আন্দোলন অর্থাৎ তাদের যে 3 দফা দাবি সেই 3 দফা দাবির বাইরে অন্য কোনো আলোচনা করবেন না এবং এই পূরণ না হলে যাবেন না। তবে তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জেনেছি, একটু আগে তারা মাইকে ঘোষণা দিচ্ছিলেন যে এই যে আন্দোলন সেই আন্দোলনটাকে অর্থাৎ আহতদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিভিন্ন ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে। তারা এর আগেও মার্চেও এরকম আন্দোলন করেছিলেন কিন্তু তারা কোনো রেজাল্ট পান নাই। তো এই সময় তারা আগামীকালকেও মানে এটা কন্টিনিউ চলবে বলে আমাদের বলেছেন। শাহবাগ থেকে জুলাই অভ্যুত্থানের আহতদের দাবির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনেক কর্মকর্তা কর্মচারী এখন যেন গলার কাঁটা। স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের সময় নিয়োগ দেয়া এসব ব্যক্তির মধ্যে অনেককে ঘিরে নানা সন্দেহ থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় বদলি করা যাচ্ছে না। বাধ্য হয়ে তাদের রেখেই চালাতে হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর বিচার প্রক্রিয়া। জরুরি ভিত্তিতে কয়েকজনকে বদলি করা দরকার বলছে প্রসিকিউশন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গুরুত্বপূর্ণ অফিস আদালতে রদবদল হলেও ভিন্ন চিত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচারক থেকে প্রসিকিউশন টিম সম্পূর্ণ বদলে গেলেও রয়ে গেছেন আগের আমলের কর্মকর্তা কর্মচারীরা। যুদ্ধাপরাধের অভিযোগে জামাত ও বিএনপি নেতাদের বিচারের সময় এদের নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। এখনও ট্রাইব্যুনালের বিভিন্ন দায়িত্বে তাদের রেখেই চলছে ওই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচার কাজ। অথচ প্রসিকিউটররা জানান, নিরাপত্তার জন্য ওই কার্যালয়ের মালি থেকে কর্মকর্তা প্রত্যেকের দিকেই নজর রাখতে হয়। সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানার তথ্য পাচারের ঘটনায় অনেকের প্রতি বেড়েছে সন্দেহ। তালিকাটা পাঠিয়েছি, সেটা অবশ্যই করা দরকার, কারণ সেখানে বেশ কয়েকজন কর্মচারীর নাম আছে যাদের পরিবর্তন সব ক্ষেত্রেই প্রয়োজন, দক্ষতার ক্ষেত্রেও প্রয়োজন, নিরাপত্তার ক্ষেত্রেও প্রয়োজন। বাধাটা অ্যাবসলিউটলি যেটাকে আমরা বলি আমলাতান্ত্রিক জটিলতা। সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি আমি দেখিনি, কারণ আমরা যখনই এই প্রস্তাব নিয়ে গেছি সরকারের দায়িত্বপ্রাপ্ত যিনি ওখানে আছেন বা যারা আছেন সকলেই তাদের পক্ষ থেকে যা বলার বলে দিয়েছে, কিন্তু শেষে গিয়ে দেখছি যে আমরা এর কার্যকারিতাটা দেখতে পাচ্ছি না। শুধু ট্রাইব্যুনালের জন্যই তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে বদলি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তবে প্রসিকিউশন বলছে সরকার চাইলেই পরিবর্তন সম্ভব। এজন্য সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ে কয়েক দফা চিঠিও দিয়েছে প্রসিকিউশন। রিয়াজ করা অত্যন্ত জরুরি, কারণ আমাদের ট্রাইব্যুনাল বিশেষ করে প্রসিকিউশন এটা অত্যন্ত একটি সেন্সিটিভ জায়গা। বিগত আমলে যারা ছিলেন তারা একটি মন মানসিকতা তারা একটা ধারণ করত। স্বাভাবিক 5ই আগস্টের পরে একটি বিপ্লবী সরকার গঠিত হওয়ার পরে তারা যে মন মানসিকতা ধারণ করে সেটা দিয়ে আমাদের মন মানসিকতার সঙ্গে অ্যাডজাস্ট হবে না। ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে কাজ করছেন 30 জন কর্মকর্তা কর্মচারী। এছাড়া রেজিস্ট্রার অফিসে কর্মরত আরও 30 জন। তাদের চাকরি স্থায়ীকরণ সংক্রান্ত জটিলতায় সরানো যাচ্ছে না। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গত রাত 1:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ দাবি করেন তিনি। মাহফুজ আলম লেখেন, 71-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে। পাকিস্তান সরকার অফিসিয়ালি ক্ষমা চাইলেও সহযোগীরা আজও ক্ষমা চায়নি। তিনি গণহত্যার প্রসঙ্গ টেনে বলেন, ঘুরিয়ে পেঁচিয়ে সেই হত্যাকাণ্ডের পক্ষে বয়ান তৈরির অপচেষ্টা বন্ধ করতে হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, জুলাইয়ের শক্তির ভেতর ঢুকে বিভ্রান্তি অন্তর্ঘাত চালানো হচ্ছে, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ঢাকা সহ 8 জেলার উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্য জেলাগুলোয় রয়েছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকায় আজ 40 ডিগ্রির উপর তাপমাত্রা রেকর্ড করা হয়। এই তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দেশের অন্যান্য জেলায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। রাজশাহী, সিলেট সহ 4 বিভাগের 2-1 জায়গায় দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। আজ বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমবে না। আগামী মঙ্গলবার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের, তখন কমে আসতে পারে তাপমাত্রা।
রাজশাহী, যশোর সহ 8 জেলায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা তাপপ্রবাহের ধকলে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। দেখা দিচ্ছে গরমজনিত ডায়রিয়া, পানিশূন্যতা সহ নানান রোগ। কয়েকদিনে টানা তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গাবাসী। শনিবার জেলায় তাপমাত্রা ওঠে 42 ডিগ্রিতে। তাপপ্রবাহের প্রভাব ফেলেছে মানুষের জীবনযাত্রায়। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। দেখা দিয়েছে হিট স্ট্রোক, জ্বর ও ডায়রিয়ার প্রবণতা। রোগ বালাই তো গরমের জন্য বাড়ছে। আমার রোগী রাতে তো না থাকার পরে রাত 12-1টার দিকে নিয়ে আসছে। এই গরমের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছে, তো আমরা চাইবো যে হাসপাতালে ট্রিটমেন্টগুলো যেন ভালো হয়। গরমে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 24 ঘন্টায় অন্তত 70 জন রোগী ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে না যাওয়াই ভালো, আর পর্যাপ্ত পরিমাণ পানি এবং তরল, নরম, রসালো ফলমূল এগুলা বেশি খাওয়া দরকার। দিনাজপুরেও বইছে তাপপ্রবাহ। 13 উপজেলার হাসপাতালগুলোতে বেড়েছে গরমজনিত রোগের প্রকোপ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। অনেকটা একই অবস্থা যশোরেও। বিশাল লাইট দিয়ে অসুস্থ করে যাচ্ছি। গরমে বেচা কিনা নাই, লোকজন আসতেছে না, ছেলে পেলে বেরোচ্ছে না। কোনো নরম তরল খাবার যেমন পানি, শরবত হতে পারে, খাবার স্যালাইন, যদি কারো হাই প্রেশার বা ডায়াবেটিস না থাকে সেটা মেনটেন করে খাবে এবং একটু বিশ্রাম নেবে। রাজশাহীতে 3 দিনে তাপপ্রবাহে হাসপাতালে শয্যার সংখ্যার চেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে। এছাড়া নওগাঁয় বাড়ছে রোগীর সংখ্যা। গরমে শরীর ঘেমে যাচ্ছে, তো অত্যাধিক গরম লাগছে, তো অস্বস্তিকর পরিবেশ একটা। তীব্র গরমে মেহেরপুর, রাজবাড়ী ও হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব অপু। অপু, রাজশাহীতে তো তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন? তাপমাত্রা কত হয়েছে? বৃষ্টির পূর্বাভাস আছে কিনা? গত 3 দিন ধরে একই অবস্থা চলছে। একই অবস্থা বললে ভুল হবে। প্রতিদিনই কিন্তু তাপমাত্রা বাড়তেছে, খরতাপের প্রখরতা বাড়তেছে, মানুষের দুর্ভোগ বাড়তেছে। বলা যায় রাস্তায় যারা লোকজন চলাচল করছে তারা যেমন এক ধরনের অসহনীয় পরিস্থিতিতে আছে, সেই সাথে বাড়ির ভেতরেও কিন্তু স্বস্তি নেই। গত 3 দিন ধরেই যে লাগাতার অবস্থা চলছে, মূলত 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকছে, সেই কারণে মানুষের দুর্ভোগ আসলে চরমে। আর যদিও রাজশাহী অঞ্চলে সবসময় প্রত্যেকবার গরমের সময় বাড়তি গরম থাকে, এটি একটা অভ্যস্ততারও ব্যাপার থাকে, কিন্তু এই 3 দিন ধরে যেটি আসছে সেটি সাধারণ মানুষ থেকে শুরু করে সব অবস্থার মানুষ সবাই যেটি বলছেন যে এটি অসহনীয় একটি পর্যায়ে চলছে। মূলত গত কয়েকদিন ধরে এপ্রিল মাসে যেমন বৃষ্টি হয়নি, স্বাভাবিক বৃষ্টি হয়নি, এই চলতি মে মাসে মাত্র 1 দিন বৃষ্টিপাত হয়েছে রাজশাহীতে, সেটিও খুব সামান্য, যে কারণে খরার যে পরিস্থিতি, যে তাপমাত্রা, সেটি একেবারে অসহনীয় পর্যায়ে আছে। এখন মূলত রাজশাহী অঞ্চলে বৃষ্টির জন্য বৃষ্টির প্রত্যাশায় মানুষ পথ চেয়ে আছে। সব ধরনের মানুষই একেবারে নাবিশ্বাস অবস্থা বলা যায়। এর মধ্যে যেটি স্বাস্থ্য বিভাগের যে তথ্য সেটি হচ্ছে যে বয়স্ক এবং শিশুরা এটিতে প্রভাব পড়ছে। এরই মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসকের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে বয়স্ক রোগীদের সংখ্যা বেড়েছে, যেটি গরমজনিত কারণে যেসব অসুস্থতা হয় সেগুলো হচ্ছে। এছাড়া হৃদরোগে যারা আক্রান্ত তারা খানিকটা ঝুঁকির মধ্যে থাকতেছে। আর শিশু বিভাগের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন গরমজনিত কারণে বিশেষ করে ডায়রিয়ার রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে। এর বাইরে চিকেন পক্স সেটিও কারো শরীরে বের হচ্ছে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছে। এইখানে ফসলের ক্ষেত্রে একটি বড় প্রভাব পড়ছে রাজশাহী অঞ্চলে, যে এই সময়টাতে মূলত আমেরও একটি ব্যাপার থাকে। এবছরের আম অনিয়ার আশা করা হচ্ছিল, কিন্তু শুধুমাত্র এই যে খরার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে এবারের আমের আশানুরূপ ফলন হচ্ছে না, এটি বলা যায় নিশ্চিতভাবে আম চাষি এবং কৃষি বিভাগও বলছে। সেই জায়গা থেকে এখন মূলত আম চাষি থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ, সব পর্যায়ের মানুষই মূলত বৃষ্টির অপেক্ষা করছে। আর রাজশাহী আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছিলাম তাদের কাছে কোনো সুখবর আছে কিনা, কিন্তু তাদের কাছে আসলে কোনো সুখবর নেই। তারা যেটি বলছে যে আজকে যেমন সকালে একেবারে দিনের শুরু হয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে, এবং এখন এই মুহূর্তে আসলে রাজশাহী তাপমাত্রা 40.4 ডিগ্রি সেলসিয়াস। এইটি কিন্তু বেলা 3টা পর্যন্তই বাড়বে বলে আবহাওয়া অফিস বলছে। আর আবহাওয়া অফিস যেটি আগামী দিনে
কবে নাগাদ বৃষ্টি হতে পারে এই ব্যাপারে জানতে চাইলে তারা যেটি বলছে আগামী 2-1 দিনের মধ্যে বৃষ্টি হওয়ার ব্যাপারে নিশ্চিত করে তারা বলতে পারছেন না। এই অবস্থায় আসলে বলা যায় যে সাধারণ মানুষ চাচ্ছে যে এক পশলা বৃষ্টি হোক, একটু স্বস্তি আসুক, কিন্তু আবহাওয়া দপ্তরের কাছেও তথ্য নাই সেরকম। এর মধ্যে চিকিৎসকরা যে পরামর্শটি দিচ্ছেন যে এই গরমের অবস্থায় অবশ্যই গরমকে অবহেলা করা যাবে না, খুব জরুরিভাবে যারা বাইরে বের হতে চাইবেন তারাও যাতে অন্তত গরমের বিষয়টি মাথায় রেখে, খরতাপের বিষয়টি মাথায় রেখে তারা অতিরিক্ত পানি পান করেন যাতে, এবং সাধারণ মানুষকে তারা পরামর্শ দিচ্ছেন যে বয়স্ক এবং শিশুদের ব্যাপারে এই গরমের বিষয়ে বাড়তি যত্ন দেওয়ার বিষয়টিকে তারা গুরুত্ব দিচ্ছেন। কথা বলা হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। রাজশাহীর অসহনীয় উষ্ণ আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু। বিদেশের কারাগারে আটক বাংলাদেশিদের সহায়তার যথেষ্ট সুযোগ নেই বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েন প্রবাসীদের পরিবারের সদস্যরা। জনবল সংকট আছে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন দরকার এক টেবিল থেকে সব সমাধান দেওয়ার ব্যবস্থা। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন ঠেকাতে এখনই উদ্যোগ নেয়ার দাবি তাদের। চলতি বছরের এপ্রিল পর্যন্ত সরকারি হিসাবে বিদেশের কারাগারে বন্দী আছেন 11,622 জন বাংলাদেশি। অবৈধ অভিবাসন, মানব পাচারের শিকার, মাদক ও মারামারির মতো আইন ভঙ্গ করার অভিযোগে তারা কারাগারে। এর মধ্যে মুক্তি পেয়ে কতজন দেশে ফিরেছেন তা কেউ জানে না। তবে জানা গেছে 19টি দেশের কারাগারে বাংলাদেশিরা আটক আছেন। সবচেয়ে বেশি সৌদি আরবের কারাগারে, সংখ্যায় তারা 8,000-এর মতো। মালয়েশিয়ায় আটক 1,026 জন। এছাড়া দুবাইয়ে 896 ও ওমানে 440 জন কারাবাস করছেন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করে বিভিন্ন দেশে আটকদের মধ্যে 202 জনকেই ফিরিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার। তবে এখনো 22 জন দেশে ফেরার অপেক্ষায় কারাবাস করছেন আবুধাবিতে। আবুধাবি আল সদর জেলে আমাদের তথ্য মতে 19 জন আছে, এবং গভর্নমেন্ট যেটা বলছে 22 জন, সেটা হচ্ছে যে আরও বিভিন্ন জায়গায় সিআইডি অফিসে এবং অনেকেই আটক আছে, এবং এখন গ্রেফতার প্রক্রিয়াটা চলমান। সবার আগে কারাবন্দীদের সব তথ্য সংগ্রহ করার তাগিদ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এরপর সংশ্লিষ্ট দূতাবাসকে প্রতিটি মামলায় সহায়তা দেওয়ার পরামর্শ তাদের। সেই অনুযায়ী কত সময়ের মধ্যে, কতদিনের মধ্যে কি তথ্য সে মন্ত্রণালয়ে পাঠাবে, পরিবারকে তথ্য দিতে হলে কিভাবে দেবে, আইনজ্ঞ নিয়োগ করতে হলে সেটা কিভাবে হবে। যারা অন্তরীণ আছে বাংলাদেশি তাদের জন্যই এক ধরনের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এসওপি জাতীয় একটা কিছু হয়তো করা যেতে পারে। অনিয়মিত অভিবাসন কমানোর জোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য দেশ ছাড়ার আগে প্রতিটি কর্মীকে গন্তব্য দেশের নিয়মনীতি, আইন সম্পর্কে ভালো ধারণা দেওয়া জরুরি। আমাদের লেবার এজেন্সিগুলোর মধ্যে কিন্তু এক ধরনের ল রিটেনারের পোস্টটা খুব দরকার, যারা আমাদের ওয়ার্কারদের পক্ষে আইনি লড়াইটা করবেন। কারণ ওখানে আমাদের যে বাংলাদেশ হাইকমিশনের যে লোকবল আছে তারা কিন্তু খুবই অপ্রতুল। বিদেশের জেলে থাকা স্বজনের খোঁজ পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আলাদা ডেস্ক খোলার দাবি সংশ্লিষ্টদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানান আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। বৌদ্ধ মন্দির ও বিহারগুলোতে পূজা অর্চনা ছাড়াও মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন রয়েছে। গৌতম বুদ্ধের অহিংস বাণীর মাধ্যমে বিশ্বের শান্তি ফিরে আসুক, এমন প্রার্থনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের। গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পরিচিত। বুদ্ধ পূজা ও শিলগ্রহণ, পিণ্ডদান সহ দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি উদযাপন করেন। রোববার সকাল থেকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নানা আচার অনুষ্ঠান চলে চট্টগ্রামের নন্দনকাননের বৌদ্ধবিহারে। দেশ ও দশের শান্তি কামনা করে প্রার্থনা করেন ভক্ত ও অনুসারীরা। শান্তি শোভাযাত্রায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা জরুরি। ভিন্নতা থেকে আমরা একসাথে চলতে পারবো, কোনো অসুবিধা তো নাই। সহনশীল হতে হবে। বাংলাদেশে আর অশান্তির কোনো সুযোগ নাই। সুতরাং আগামী দিনের যে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল বাংলাদেশ চায়। রাঙ্গামাটি ও বান্দরবনের বৌদ্ধবিহারগুলোতে দেখা গেছে উৎসব মুখর পরিবেশ। খাগড়াছড়ির বৌদ্ধবিহারে হয় মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধ পতাকা উত্তোলন, বোধি বৃক্ষমূলে মৈত্রী পানি বর্ষণ সহ নানা আয়োজন। পরিনির্বাণ লাভ করেছে, যার জন্য আমরা আজকে বুদ্ধের স্মৃতি স্মরণের জন্য বুদ্ধের
স্মৃতিচারণের জন্য এখানে আমরা আজকে পঞ্চশীল পালন করব। মূলত বৌদ্ধ পূজা, এই যে সঙ্গদান, অস্ত্র পরিষ্কার দান থেকে শুরু করে সব কিছু আমরা আজকে করি। এই তিনটি স্মৃতি একই দিনে বিজড়িত আছে বলেই ভগবান বুদ্ধ সম্প্রদায়ের মধ্যে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যটি। কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার সাজানো হয় নতুন সাজে। দুদিন ধরে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা ছাড়াও রয়েছে সাংস্কৃতিক আয়োজন। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।